হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু স্বপ্নাস ব্লগস। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এটা দেখো নীল ষষ্ঠীর দিনের ভিডিও। মা রাতের বেলায় আর কি হঠাৎ করেই না বলেই চলে এসছে, মানে মা আর কি সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। যেহেতু বাবুর জন্মদিনের সময় তোমরা মাকে দেখতে পাওনি, মা আসতে পারেনি, তখন আমার বাড়িতে আমার বাপের বাড়ির ওখানে একটা পুজো ছিল, রক্ষাকালী পুজো। মা এই উপোসটা করে তাই আসতে পারেনি, সেই জন্য। আর আমিও জোর করিনি, কারণ ঠাকুরের পুজো ছেড়ে তো আমি মাকে জোর করতে পারি না। আর এখানে দেখো মা সব মিষ্টি পিষ্টি সব নিয়ে এসেছিলো। আর মেন ব্যাপার হচ্ছে পয়লা বৈশাখে জামা কাপড় দিতে এসেছিলো মা। তো মাও মানে কাজে ব্যস্ত থাকে। ওই বাড়িতে আমার দিদিমা, বাবা আর মা ছাড়া আর কেউ নেই। আমি একটাই মেয়ে, আমার কোনো ভাই বোন আর কেউ নেই। আমার একটা ভাই ছিল, মারা গেছে। যাই হোক, তো সেখানেও মা না থাকলে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য মা খুব একটা আসতেও পারে না। তো যাই হোক, মা এসছে, এখন কয়েকদিন মা থাকবে আমাদের সঙ্গে। সকালবেলায় বাবুর ব্রাশে মাজন লাগিয়ে দেওয়ার জন্য আমি বলছিলাম যে শুধু বাবুর ব্রাশে লাগিয়ে দিচ্ছ, তো বলতে আবার আমার ব্রাশে লাগিয়ে দিল। আর আমি সকালবেলায় একটু ঠাকুরের গান চালাই টিভিতে, সেই জন্য ভয়েস রেকর্ড দিতে হচ্ছে। আর এখন দেখো আমার বর আর মেয়ে গেছে বাজারে। এটা শনিবার দিনের ভিডিও। কি দেখেছিস? ছাগল, মানে পয়লা বৈশাখের আগে ছাগলের ভিডিও করে এনেছিস? বল কিসের ভিডিও করেছিস? মায়ের পুজো হয়ে গেছে না? কালকে পয়লা বৈশাখ বলে, আর কাল থেকে না, এতদিন 700 ছিল, এখন 800। পয়লা বৈশাখ, তারপরে নবমী, তারপরে ভাইফোঁটা, কালকে 800 না, আমি ভাবছি এখন 800 টাকাই হয়ে গেল নাকি সেইটা। তো দেখো জামাই শাশুড়ি মা আসার আনন্দে আর কি খাসির মাংস নিয়ে চলে এসছে। এটা শনিবার দিনের ভিডিও, পয়লা বৈশাখের আগের দিন। আর কালকে আমরা যেহেতু পয়লা বৈশাখ, কাল আমরা থাকবো না, একটু ঘুরতে যাব বাইরে, আর বাইরেই খাবো। সেই জন্য আজকে বাড়িতে আর কি একটু খাসির মাংস রান্না বান্না হবে, মানে ভালো মন্দ রান্না, যেটা বাঙালির ভালো বলতে যেটা হয় আর কি। আর এখানে মা আর আমার যে কাজ করে যে দিদিটা আর কি, দিদি নয় মানে আমরা বন্ধুর মতোই, তো সে আর কি দুজন মিলে আমরা সবাই মিলে কাটাকুটি করছিলাম, একটু গল্প করছিলাম। আজকে মাংসটা আমার বরের মানে আবদার আর কি, আমি রান্না করব। আমার হাতে মাংস রান্নাটা খেতে খুবই ভালোবাসে আমাদের বাড়ির সবাই। আর আমি মাকে খুব একটা রান্না করতে দিই না, মা জোগাড় করে দেয়, কিন্তু আমি রান্না বান্না করি। আসলে কি জানো তো, আমি রান্না করতে খুব ভালোবাসি। তো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। তার আগে সবাইকে তোমাদেরকে ধন্যবাদ জানাবো না, আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম, আর ছোটোদেরকে অনেক আদর। তোমাদের জন্য আজকে আমার এতটা দূর রাস্তা আসা সফল হয়েছে। আজ আমার 5K ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে। আর 1 লক্ষ ভিউজ আমার শর্ট ভিউজ হয়েছে, সেটা শুধুমাত্র আর তোমাদের জন্য সম্ভব হয়েছে। তা আজকে আমি খুবই খুশি ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায়। আমি এই চ্যানেলটাকে আরও অনেক দূর নিয়ে যাব। তোমরা আমার সেই প্রথম থেকে, যখন থেকে আমি বিছানায় পড়ি তখন থেকে আমার সঙ্গে আছো, আমার ভিডিওতে আমার সঙ্গ দিচ্ছ। মাঝে আমি কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও তোমরা আমার সঙ্গ ছাড়োনি। আমি ছেড়ে দিলেও তোমরা ছাড়োনি, কিন্তু আমি আর এই ইউটিউবের সঙ্গ আর ছাড়বো না, ঠিক করেই নিয়েছি। যতদূর করতে পারবো, যতদিন ততদিন করব। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসো, আমাকে এভাবে সাপোর্ট করো, আর আমাকে এগিয়ে নিয়ে যাও। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি আমার 5000 সাবস্ক্রাইবার উপলক্ষে। তো আজকে আমি তোমাদেরকে খাসির মাংস কীভাবে রান্না করি আমি কষা, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমি খাসির মাংস রান্না করি বাড়িতে। দেখতে থাকো। তো দেখো আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি 200 মতো খাসির মাংস নিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই মাংসর সাথে একটু আলুটা না হলে চলে না সবারই, সেই জন্য আলু লেগেছে। আর আলুটা বেশি খায় আমাদের বাড়িতে সবাই। তো এখন দেখো মাংসটা ম্যারিনেশন করে নেবো। তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। আর এখানে প্রথমে ম্যারিনেশনের জন্য লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আদা রসুনের পেস্টটাও দিতে হবে, সেটা আমি দিচ্ছি এক্ষুনি, দেখতে হবে তোমরা। আমি আদা রসুনের পেস্ট অনেকটাই করে রেখেছি, কিছুটা ম্যারিনেশনের সঙ্গে দেবো, আর কিছুটা রেখে দেবো যখন আমি মাংসটা আর কি কষবো তখন দেবো। পেঁয়াজটা ভেজে যখন দেবো আর কি তখন দেবো। তো এই দিয়ে এখন ম্যারিনেশনটা করে রেখে দিচ্ছি। আর এই ম্যারিনেশনটা করার সময় একটু হাতে প্রেশার দিয়ে করতে হবে, ঠিক আছে, যাতে মাংসর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। নিয়ে এটা করে রাখার পরে এটাকে এখন 0.5 ঘন্টা ঢেকে রেখে দিলাম। এটা এখন 0.5 ঘন্টা ঢেকে রাখা থাকুক। ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এই ভাজা মশলাটা আমার রান্নায় লাগবে। এখানে নিয়ে নিয়েছি জিরে,
গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, আর একটু নিয়েছি দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি। এখানে আলুগুলোকে ওটা করে রেখে দিলাম, ওটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি, এবারে আলুগুলোকে আস্তে আস্তে একে একে ভেজে নেব। একটু বেশি করেই তেল দিলাম, কারণ আমার অনেকগুলো আলু রয়েছে, ভাজতে অনেকটা তেল লাগবে। তো আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজলে কি হয়, আলুটার মধ্যে না লবণটা ঢুকে যায় ভালো রকম, তখন খাওয়ার সময় মনে হবে না যে আলুতে লবণ ঢোকেনি। সেই জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদটা। আর এখানে তেলের মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। চিনিটা এই কারণে দিয়েছিলাম যাতে আলুগুলো একটু লাল লাল হয়, মানে কালার আসে। চিনিটা রান্নাতে কালারের জন্য ব্যবহার করেছি এখানে। তো এখন দেখো একে একে সব আলুগুলো ভেজে নিচ্ছি। তাই আলুগুলো ভেজে আলাদা করে রেখে দেবো, তারপরে আমি মাংসটা রান্না করবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর যে ভাজা মশলাটা নিয়েছিলাম মানে শুকনো খোলায় যে ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখন টক দইয়ের সঙ্গে মিশিয়ে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমার রান্নাতে লাগবে, যেগুলো হাতের কাছে লাগবে সেগুলো আগে থেকে মানে নিয়ে নেওয়াই ভালো, তাই না, জোগাড় করে রাখাই ভালো, তাহলে রান্নার সময় কিন্তু অসুবিধাটা হয় না। তো এটাতে দেখলাম যে অতটা লাল আসেনি বলে আবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে দেখো আমার বড় আমার একটু হেল্প করতে চলে এসেছিলো, মানে এত গরম ছিল না রান্নাঘরে। আর এই রান্নাঘরটা কিন্তু আমার এই কিছুদিন হয়েছে, 3-4 মাস হয়েছে। তোমাদেরকে একদিন আমার গোটা রান্নাঘরে ট্যুরটা দেবো। তো দেখো এখানে আমি এবারে মাংসটা রান্না করবো। আমার আলু ভাজা হয়ে গেছে, তো একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি, একটা প্যানই বলতে পারো। তো প্রথমে তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। দেখো ক্যাপসিকামটা তোমরা এখানে ইগনোর করতে পারো, আমাদের মনে হয় মাংসতে ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা ভালো লাগে, তাই আমরা ক্যাপসিকামটা মাংস রান্নার সময় দিই, সে চিকেন হোক বা মাটন। এবারে এখানে লবণ দিয়ে দিলাম, এই লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। এবার পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে যে আদা রসুন বাটা খানিকটা রেখেছিলাম, ম্যারিনেশন করার পরে আরও রেখে দিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে কষতে হবে। এবার কষা হয়ে গেলে যখন তেল ছাড়বে, তখন এর মধ্যে আবার টমেটো, টক দইগুলো এগুলো সব দেবো। তো এখন এটাকে ভালো করে কষতে হবে। মাংস রান্না করতে গেলে কিন্তু মশলা কিন্তু ভালো করে কষতে হবে, যখন তেল ছাড়বে তখনই মাংসটা দেবো। তো দেখো নাহলে মাংসতে কাঁচা মশলার গন্ধ উঠবে। তো এখন যে ম্যারিনেশন করা মাংসটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এবারে ভালো করে আস্তে 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 কষিয়ে নিতে হবে ভালো করে। তারপরে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আবার লবণ দেব। লবণ তো প্রথমে দিয়েছিলাম ম্যারিনেশন করার সময়, তাই তোমরা লবণটা একটু বুঝেই দিও, তোমাদের স্বাদ মতো আন্দাজ করে দিও লবণটা। তো এখানে আমি কিন্তু গ্যাসটা জোরেই করে রেখেছি, এখানে গ্যাস আস্তে করা যাবে না, তাহলে মাংসর মধ্যে কাঁচা মশলার গন্ধটা রয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে, আর দেখতে হবে নেড়ে নেড়ে তলাতে। এটা তো আমার ননস্টিকের বলে লাগছে না, তোমরা যদি অ্যালুমিনিয়ামের কড়াতে করো লেগে যেতে পারে, তাই নাড়তে হবে। মাংস কিন্তু অনেকক্ষণ ধরে নেড়ে নেড়েই করতে হয়, মানে রেখে দেবো চাপিয়ে ঢাকা দিয়ে সেরমভাবে হয় না, না নাড়লে লেগে যেতে পারে তলাতে, আর তখন লেগে গেলে পোড়া পোড়া গন্ধ উঠবে, তখন কিন্তু ভালো লাগবে না। আমার মা আমাকে এতক্ষণ হেল্প করে দিল, সব কেটে কুটে হেল্প করে দিল। আর তুই যে করছিস, হ্যাঁ তো করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস যে এরকম অবস্থায়, সেটাই কজন করতে পারে। আজকে আমার 5000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় না তোমার। সবাইকে তো ভগবানের কৃপা দয়া আশীর্বাদ আছে, আর 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 সবাই আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, তবেই তো আজকে করতে পেরেছিস। সবার অবদান থাকলেই তো একটা কিছু হয় না। সবাই সাপোর্ট করে বলো। হ্যাঁ, তোমরা সবাই ওকে সাপোর্ট করো। ওর যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে তো আজকে অনেকটা ভালো হয়েছে। ভগবানের আশীর্বাদ কৃপা আছে এবং তোমাদেরও আশীর্বাদ আছে, ভালোবাসা। তোমরা এইভাবে ওর পাশে থেকো, ওকে সাপোর্ট দিও, মনে জোর দিও, যেন ভবিষ্যতে ও আরও কিছু তোমাদের দেখাতে পারে, আরও সুস্থ হয়ে দিতে পারে। এই আশীর্বাদ করো তোমরা।
মাটনটা অনেকক্ষণ কষা হয়ে গেছে। এবার এই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে দইয়ের সঙ্গে যে ভাজা মশলাটা আর কি মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দিতে হবে। এবার এটা দেওয়ার পরে 10-15 মিনিট ধরে এটাকে কুক করতে হবে। তো যাতে আর অনেকক্ষণ ধরে কুক করার জন্য দেখো মাটনের কালারটাও বেশ সুন্দর চলে এসছে। তোমরা যদি চাও তোমরা কষিয়ে নিয়ে প্রেশার কুকারেও দিতে পারো। আর আমি এখানে 50% কুক করে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি মারবো। তো এটা আমার পুরোটা করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, 50 মিনিট থেকে 1 ঘন্টা এরকম সময় লেগেছে। তো এখানে দেখো টক দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আবার টমেটোটা অ্যাড করব। তো দেখো এখানে টমেটোটা দিয়ে আর টক দইটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণই কুক করে নিয়েছি, তার অনেকটা জলও বেরিয়ে গেছে। আর এখানে আমি একটু লবণও অ্যাড করেছিলাম। তো এখন একটু ঢাকা দিয়ে দিলাম, জলটা একটু শুকনো হবে তার জন্য। আর মাটনটা ততক্ষণ একটু কুক হোক, ঢাকা দিয়ে দিয়ে একটু মাঝে মাঝে খুলে নাড়বো। আর এখানে আমি বললাম না 50% কি 60% পর্যন্ত মানে সিদ্ধ করে নেবো মাটনটা আর কি, সেই জন্য এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। তাতে কিন্তু মাটনের টেস্টটা খুব ভালো আসে। আর আমি প্রেসারে দিতাম না, কিন্তু মাটনটা নালে সিদ্ধ হবে না ঠিক মতো, সেই জন্য প্রেসারে দিতেই হবে। আর আমার টাইমও অতটা ছিল না, যেহেতু আমি যদি এর মধ্যেই সিদ্ধ করতে যাই তাহলে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে, তাই জন্য আমাকে প্রেসারে দিতে হবে। আর এখানে মাংসটা দেখো অনেকটাই কুক হয়ে গেছে, এবার কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। প্রায় অনেকটা যখন তেল ছাড়া শুরু করে দেবে, তেল ছাড়বে, আমি কিন্তু তখন মাংসটা আর কি প্রেসার কুকারে দিয়ে দেবো আর তার সঙ্গে আলুটাও দিয়ে দেবো। আর এখানে মাংসটাকে আমি অনেকটা সিদ্ধ এই কারণে করে নিলাম, কারণ আমি যদি মাংসটা পুরো প্রেসার কুকারে সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু ওইদিকে আবার আমার আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আলুটা কিন্তু গলে যাবে। তাই জন্য এখানে মাংসটা প্রায় আমি ওই 70%, 60 থেকে 70% মানে সিদ্ধ করে নিলাম। তো দেখো মাংসর কালারটাও খুব সুন্দর এসছে আর ভালোই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে একটু খেয়ে দেখে নিলাম টেস্ট করে আর কি, যে লবণ টবণগুলো ঠিক আছে কিনা। তো চলো এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে দিই। দেখো আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি আমি মেরে নিয়েছি। তারপরে এটাকে আবার এই প্যানের মধ্যে ঢেলে দিয়েছি, কারণ আমাকে ঝোল করতে হবে। আর এই ঝোলটাতে আমি মানে ভালো করে ফুটিয়ে নেবো একবার। আর মাংস আর আলু সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। অনেক সময় হয় না একটা আলু সিদ্ধ হতে চায় না। তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এর থেকে বেশি কিছু আর এর মধ্যে আমি দেবো না। এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমার রেডি মটন কষা বা মটনের ঝোল, যাই বলো না কেন। আমি এখানে জল দিয়ে দিয়েছি, তাই জন্য তোমাদের ঝোল মনে হচ্ছে। আর জল না দিলে এটাই মটন কষা হিসেবে তোমরা খেতে পারো। আর এই গরমেতে ঝোল না হলে হবেও না। আমার বাড়িতে বাচ্চা আছে, তো ঝোল ছাড়া খেতেও পারবে না, তাই আমি একটু ঝোল করেছি আর কি। তো এখানে সব দেখে নিলাম, সব ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো একটু ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর কালারটা কত সুন্দর এসছে বলো তো। তো চলো আজকের মটন কষা আমাদের রেডি হয়ে গেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ারটা করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন সবাই মিলে খেতে বসেছি, আর খেতে খেতে একটা সিনেমা লাগিয়েছিলাম, দেখতে দেখতে খাচ্ছিলাম। মানে দুপুরবেলা ভাত খাওয়ার টাইমেই যে একটু টিভি দেখা হয়, তাছাড়া সারাদিন তো টিভি দেখার সময়ও পাই না। তো চলো এখন খাবারটা এনজয় করি, আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।